স্মৃতি কার্টুন হাউস। কি দুর্যোগের মধ্যে পড়লাম বলো তো। এমন পুজোর দিনে এই বৃষ্টি মাথায় নিয়ে যেতে ভালো লাগে? এর থেকে কলকাতায় পুজোয় ঘুরতাম, কত ভালো ছিল। দূর। অমন করে বলছো কেন? কলকাতায় তো প্রতি বছরই পুজো দেখো। তোমার ঠাকুমা অসুস্থ বলেই না আমরা এখানে এলাম। কতদিন তো আসো না এখানে। তা অবশ্য ঠিক, কতদিন ঠাকুমাকে দেখিনি। ঠাকুমা আমায় খুব ভালোবাসতো ছোটবেলায়, কিন্তু এমন বৃষ্টির দিনে কি আর যেতে ভালো লাগে বলো? এখন একটা গরুর গাড়িও পেলাম না, হেঁটে হেঁটে যেতে হচ্ছে। ওই তো দূরে একটা গরু গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। ও গরু গাড়ি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হলো? আমায় থামালেন কেন? কোথাও যাবেন নাকি? হ্যাঁ, নারায়ণগঞ্জ যাব। আমাদের একটু পৌঁছে দেবেন? ও বাবা, সে তো অনেক দূর। না 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 না, এই দূর জায়গাতে না আমি নিয়ে যেতে পারবো না। অমন করছেন কেন দাদা? একটু পৌঁছে দিন না। দেখুন, এমন ঝড় বৃষ্টির দিনে হেঁটে হেঁটে যেতে পারছি না। একটু পৌঁছে দিন না দাদা। এই দেখো, এমন করে বললি হয় নাকি? এমন দূর জায়গায় দিনে আমি তাড়াতাড়ি ঘর যাচ্ছি। না না, অত দূর যেতে পারবো না। এই পথের পর পর্যন্ত আমি যাব। যদি যেতে চান তো চলে আসুন। নাই মামার চাইতে কানা মামাই ভালো। চলো, পটাশপুর পর্যন্ত তো পৌঁছে যাব, তারপর না হয় আবার হাটে লাগাবো। সেই ভালো, তাই চলো। আমি অনামিকা। আমি আমার হাজব্যান্ড রণজয়ের সাথে নারায়ণগঞ্জে আমার ঠাকুমার বাড়িতে যাচ্ছি। তবে পটাশপুরেও আমাদের একটা বাড়ি আছে। আমার পূর্বপুরুষরা পটাশপুরে জমিদার ছিলেন, কিন্তু সে বাড়িতে এখন কেউ থাকে না, তাই ওখানে গিয়ে লাভ হবে না। যাই, পটাশপুর পর্যন্তই গরু গাড়িতে যাই, তারপর আবার এই দুর্যোগের মধ্যে হাঁটতে হবে। আপনারা এবার নেমে যান, আর আমি যাবো না। অগত্যা আমরা দুজন গরু গাড়ি থেকে নেমে আবার হাঁটা শুরু করলাম। ও দিদি ভাই, কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া। আরে ঠাম্মি, তুমি এখানে কি করছো? আরে এমন বৃষ্টিতে ভিজছো কেন? এসো এসো, ছাতার তলায় এসো। আরে দিদি ভাই, আমার ওসব লাগবে না, আমার অভ্যাস আছে। তোমার না শরীর খারাপ ছিল? তুমি এমন বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছো? আর কোথায় নারায়ণগঞ্জ, আর কোথায় পটাশপুর? তুমি এখানে এলে কি করে? আমি জানতাম তোদের আসতে দেরি হবে, তাই ভাবলাম পটাশপুরের আমাদের জমিদার বাড়িতেই আজ রাতটা তোদের কাটিয়ে দিতে বলবো। তোদের কাছে তো আবার চাবি নেই, ঢুকতেও পারবি না। তাই আমি সন্ধে থাকতে থাকতেই চলে এসেছি। চ চ। ঠাম্মিকে বারবার বলা সত্ত্বেও আমাদের ছাতার তলায় ঠাম্মি এলো না। বৃষ্টিতে ভিজতে ভিজতে আমাদের দুজনকে নিয়ে আমাদের পুরনো জমিদার বাড়ির দিকে এগোতে লাগলো।
ঠাম্মি, কি অন্ধকার, এখানে একটা আলোর ব্যবস্থা করা যায় না? ঠাম্মি আমাদের একটা ঘরে নিয়ে গেল। ঘরটা কি সুন্দর, কত বড়, সিলিংটা কত উঁচু, সিলিং থেকে একটা সুন্দর ঝাড়বাতি ঝুলছে। পুরো ঘরের মধ্যেই একটা আভিজাত্যের ছাপ রয়েছে। আমি মনে মনে ভাবতে লাগলাম, যখন জমিদারি ছিল তখন এই ঘর, এই জমিদার বাড়ি কি সুন্দরই না লাগতো। শোন দিদি ভাই, আর তুমিও শোনো জামাই, এই ঘরে আজকে রাতটা কোনো রকমে কাটিয়ে দাও। ধুলো ময়লা হয়ে আছে, অনেকদিন তো কেউ আসে না। আর আলোর ব্যবস্থা দেখি কি করা যায়। তোরা এখানে একটু বিশ্রাম নে। কষ্ট করে কি বলছো ঠাম্মি? কতদিনের ইচ্ছে ছিল জমিদার বাড়িতে আসবো, তুমি তো কোনোদিনও আসতেই দাওনি। কি সুন্দর, কত বড় ঘর, আমার তো খুব ভালো লাগছে। আরে ঠাম্মি কোথায় চলে গেল? এই তো এখানে ছিল। তাই তো, ঠাম্মা তো এখানেই দাঁড়িয়েছিলেন, কোথায় চলে গেলেন? যাগে, চলো আমরা একটু ঘরের মাঝে গিয়ে বসি, ওখানটা তাও একটু ধুলোটা কম আছে। খুব ক্লান্ত লাগছে, আর পাচ্ছি না। জানো আমি, এর আগে আমি কখনো জমিদার বাড়ি দেখিনি। তোমার জন্য আমার জমিদার বাড়ি দেখা হলো। তুমি তোমাদের পূর্বপুরুষ সম্পর্কে কখনো কিছু বলো না তো? আরে তোর, আমি আমার পূর্বপুরুষ সম্পর্কে কিছু জানলে তবে তো তোমায় বলবো। আমাকে কখনো কেউ কিছু বলেই না। এই জমিদার বাড়িতে আমি প্রথম এলাম, কোনো দিনও আমাকে কেউ আসতে দেয়নি। কিন্তু কেন? আর এত সুন্দর জমিদার বাড়ি থাকতে তোমরা হঠাৎ পটাশপুর ছেড়ে নারায়ণগঞ্জে গিয়ে থাকো কেন? আমি কিছুই জানি না গো। জানো তো, আমি যখনই ঠাম্মি বা বাবার কাছে এই জমিদার বাড়ি সম্পর্কে কোনো কথা বলতাম বা দাদুকে নিয়ে কিছু জিজ্ঞাসা করতাম, কেমন না এড়িয়ে যেত দুজনে, কেউ কোনো উত্তরই দিত না। কখনো কখনো তো বকাও খেতাম। বসে থাকতে থাকতে হঠাৎ দেখতে পেলাম দরজার বাইরে আলো দেখা যাচ্ছে। এই দেখো, দরজার বাইরে আলো দেখা যাচ্ছে না? ঠাম্মি নিশ্চয়ই আলোর ব্যবস্থা করেছে, চলো তো গিয়ে দেখি। বাইরে এসে দেখি আলোর ব্যবস্থা কি! এখানে যে অন্ধকার ছিল তাই তো মনে হচ্ছে না। চারদিক ছকছক করছে আলোতে, কোথাও ধুলো ময়লা লেশ মাত্র নেই। হঠাৎ করে একটা ঘর থেকে চেঁচামেচির শব্দ পেলাম। কি ব্যাপার বলো তো, এই সব কি দেখছি? আর কোথা থেকে একটা চেঁচামেচির আওয়াজ আসছে না? আমিও তো কিছুই বুঝতে পারছি না। এত আলো, এত সুন্দর করে সাজানো, এত পরিষ্কার কি করে হয়ে গেল? চলো তো ওই দিকটা থেকে আওয়াজটা আসছে, গিয়ে দেখি তো। একটা ঘরে ঢুকে দেখলাম সেখানে আমার মা দাঁড়িয়ে আছে, ঠাম্মি দাঁড়িয়ে আছে। কিন্তু এ ঠাম্মির কি পোশাক! ঠাম্মি তো বয়স অনেক কমে গেছে। আর উনি কে? উনি নিশ্চয়ই আমার দাদু, দেখে তো জমিদার মনে হচ্ছে। কিন্তু কি বিষয় নিয়ে এত চেঁচামেচি হচ্ছে? চেঁচামেচি শুনবো বলে আমরা ঘরের ভেতরে ঢুকলাম। ছি ছি ছি, বৌমা ছি, আমাদের বংশে এমন কেউ করেনি। তোমার লজ্জা করছে না আমার সামনে দাঁড়িয়ে থাকতে? এভাবে বলছেন কেন বাবা? মেয়ে জন্ম কি পাপ? ও তো এই বংশেরই সন্তান, এই বংশেরই একজন মানুষ,
তাহলে ওকে এমন করছেন কেন? আর এতে আমার কি দোষ? ওরই বা কি দোষ? আমাদের বংশে কারুর মেয়ে জন্ম হয়নি। আমাদের বংশে কারুর মেয়ে হলে তাকে মেরে ফেলা হয়। তুমি ওকে মেরে ফেলবে। মেরে ফেলবো? কখনো না, আমি ওকে মারবো না। মেয়ে জন্ম পাপ নয়, ও এই বংশের মেয়ে, এই বাড়িতেই ও থাকবে। কি? তোমার এত বড় সাহস, আমার মুখে মুখে কথা বলছো? এ কি? এ তুমি কি করলে? বৌমা, ও বৌমা, বৌমা চোখ খোলো। ছি ছি ছি, তুমি বৌমাকে মেরে ফেললে? তোমার লজ্জা করছে না? এতদিন তোমার অনেক অত্যাচার সহ্য করেছি, আর আমি সহ্য করব না। মেয়েটাকে তুমি মেরে ফেলতে চাও? আমিও দেখবো কি করে তুমি মারতে পারো। আমি এই বলে গেলাম, তুমি লক্ষ্মীকে মেরেছো। যে লক্ষ্মীর তুমি আরাধনা করো, সেই লক্ষ্মীকেই তুমি খুন করলে। তোমার বাড়ি থেকে লক্ষ্মী চলে যাবে। তোমার এত অহংকার, তোমার প্রতিপত্তি, ধন সম্পত্তি সব চলে যাবে। তুমি পথের ভিখারি হয়ে যাবে। এ কি? কোথায় সব চলে গেল? সামনেটা অন্ধকার হয়ে গেল। এসব কি হচ্ছে? কি দেখলাম এতক্ষণ চোখের সামনে? এসব কি সত্যি? দিদি ভাই, এতক্ষণ যা দেখলি সব সত্যি। এ কি ঠাম্মি, তুমি কোথায় চলে গেছিলে? আর এসব কি কি হচ্ছে? কিচ্ছু বুঝতে পারছি না। ভয় পাস না দিদি ভাই, এসব সত্যি ঘটনা। ছোটবেলা থেকে তোর কাছ থেকে সব লুকিয়ে রেখেছিলাম। তোর দাদুই তোর মাকে মেরে ফেলেছিল, আর তারপর আমি তোকে নিয়ে পালিয়ে গিয়েছিলাম। নারায়ণগঞ্জে গিয়ে আমার গয়নার অর্ধেক বিক্রি করে একটা বাড়ি করেছিলাম। তোর বাবাও বাড়ি ফিরে সব জানতে পেরে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল নারায়ণগঞ্জে। এর কিছুদিনের মধ্যে তোর দাদু মারা যায়। মারা যাওয়ার আগে নিজের ভুল বুঝেছিল, যদিও তখন আর কিছুই করার নেই। এ বাড়ি বাদে আর কিছুই তার সম্বল ছিল না। এ বাড়ি সে তোর নামে লিখে দিয়ে গেছে। এই নে, এই চাবিটা ধর, আমার আলমারির চাবি। এই আলমারিতে যা কিছু আছে সব তোর। কিন্তু তুমি এসব আমায় এখানে কেন দিচ্ছ? বাড়ি গিয়েও তো এসব নিয়ে কথা বলা যায় নাকি? তুমি এত দূর এলেই বা কেন? তোরা বড্ড দেরি করে ফেলেছিস দিদি ভাই, আমার যে আর সময় নেই। তুই এই চাবিটা রাখ, ভালো থাকিস। আমি এবার আসি। চোখের সামনে দেখলাম ঠাম্মি উধাও হয়ে গেল। এইসব দেখে আমি আর রণজয় দুজনেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম। যখন চোখ খুললাম দেখলাম সকাল হয়ে গেছে। আমরা একটা ঘরে বিছানায় শুয়ে আছি। বুঝতে পারলাম আমরা নারায়ণগঞ্জে পৌঁছে গেছি, কিন্তু কি করে এলাম কিছুই জানি না। কিরে, এখন শরীর কেমন লাগছে? ও বাবা, এখন তো ঠিকই লাগছে, মাথাটা একটু যন্ত্রণা করছে। কিন্তু এখানে আমরা এলাম কি করে? কালকে যে গাড়োয়ান ভাইয়ের গরু গাড়ি করে তোরা পটাশপুর পর্যন্ত গেছিলি, সে দেখেছিল তোরা ওই পটাশপুরের জমিদার বাড়িতে ঢুকছিস। সে দেখেই সন্দেহ হয়েছিল ওটা তো ভুতুরে বাড়ি হয়ে গেছে। আমাকে সকালবেলা এসে বলতেই আমি সব বুঝতে পেরেছি। সঙ্গে সঙ্গে আমি লোক নিয়ে যাই ওই বাড়িতে।
গিয়ে দেখলাম তোরা অজ্ঞান হয়ে পড়ে আছিস। তখন তোদের নিয়ে এসেছি আমি এখানে। কিন্তু বাবা, কাল রাতে ঠাম্মি... হ্যাঁ রে মা, কাল বিকাল বেলায় তোর ঠাম্মি মারা গেছে। তোকে অনেকবার করে দেখতে চেয়েছিল, কি যেন বলতে চেয়েছিল, কি জানি কি বলতে চেয়েছিল। তোরা বড্ড দেরি করে ফেললি। যাই হোক, এখন একটু বিশ্রাম নে, অনেক ধকল গেছে তো। আমার আর বুঝতে কিছুই বাকি রইল না। ঠাম্মি মারা যাওয়ার পরও সমস্ত সত্যি বলার জন্য আর ওই চাবি আমাকে দেওয়ার জন্য পটাশপুরের জমিদার বাড়িতে আমায় নিয়ে গিয়েছিল। সত্যি ঠাম্মি আর মা আমার জন্য কত ত্যাগ স্বীকার করেছে। আজকের দিনেও হয়তো এমন অনেক মেয়েরা এইভাবেই ত্যাগ স্বীকার করছে। অনেক বাড়িতেই হয়তো মেয়ে জন্মটাকে অনেক নিচু করে দেখা হয়। সত্যি, মানুষ যে লক্ষ্মী সরস্বতীকে পুজো করে, সেই লক্ষ্মী সরস্বতী জন্ম হলে তাকে মেনে নিতে পারে না।